দেশের কৃষি খাতের আজকের যে বিকাশ তার একেবারেই গোড়ার দিকে যে কয়েকজন সম্পৃক্ত থেকে কৃষি খাতকে করেছে সমৃদ্ধ তাদের মধ্যে অন্যতম আব্দুল আউয়াল মিন্টু। ৯০ দশকে বাণিজ্যিকভাবে বীজের প্রচলন করেছেন তিনি। লালতির বীজ ও এর গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করে ফলন বৃদ্ধি, হাইব্রিড জাত উদ্ভাবন সহ বর্তমানে জলবায়ু সহনশীল জাত নিয়ে কাজ করছেন তার প্রতিষ্ঠান মাল্টিমোড গ্রুপ। ব্যবসায়ের পাশাপাশি এই বর্ষিয়ান রাজনীতিবিদ পরপর দুইবার বিসিসিআইকে নেতৃত্ব দিয়েছেন একেবারে সামনে থেকে। তার সহধর্মিণী নাসরিন ফাতেমা আউয়াল কাজ করে যাচ্ছেন জাতীয় পর্যায়ে নারী নেতৃত্ব নিয়ে। দেশে নারী উদ্যোক্তাদের জন্য জাতীয় পর্যায়ে উইমেন এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন তিনি। এই প্রতিষ্ঠানের মাধ্যমে এখনও সামাজিকভাবে নারীদের প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছেন তিনি। তাদের সুযোগ্য সন্তান তাবিত মোহাম্মদ আউয়াল রাজনীতির পাশাপাশি বর্তমানে বাফুফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তসবির মোহাম্মদ আউয়াল ও তাজওয়াল মোহাম্মদ আউয়াল ব্যবসায়ের পাশাপাশি রাজনীতির সাথে সম্পৃক্ত। দুই নাতি আর এক নাতনি আউয়াল পরিবারকে বর্তমানে আলোকিত করে রাখছে। দর্শক, ঈদের এই বিশেষ অর্থযোগে আজ আমরা এসেছি আব্দুল আউয়াল মিন্টু দম্পতির বাসায়। দর্শক, ঈদের এই বিশেষ অর্থযোগে আজ আমাদের সাথে আছেন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ আব্দুল আউয়াল মিন্টু এবং নারী উদ্যোক্তা এবং নারী নেত্রী নাসরিন ফাতেমা আউয়াল। আপনাদের দুজনকে স্বাগত। ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনাদেরকে ধন্যবাদ। ঈদের দিনে আপনাদের সময় পেয়েছি, এজন্য অনেক ধন্যবাদ। এবং আমরা শুরুতে যে জিনিসটা আসলে জানতে চাই, কেমন কাটছে ঈদ? ঈদটাও অনেক ব্যস্ততা, তারপরও ঈদ যখন ভালোই যাচ্ছে, লোকজনও আসছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, সেটা নিয়ে তো ঈদ করা। নাতি দুটো যেহেতু সাথে নেই এই ঈদে, তার জন্য একটু মন খারাপ অবশ্যই। একান্নবর্তী ফ্যামিলির সবচেয়ে বড় ছেলে আপনি, এবং একটা সময় আমি একটা ইন্টারভিউতে দেখেছিলাম যে একটা সময় পরিবারকে নিয়ে আপনাদের সবাইকে নিয়ে আপনাদের উদযাপন হতো। পরিবারকে নিয়ে ঈদ কতটুকু করতে পারেন? যেই একান্নবর্তী বিষয়টা আপনাদের ছোটবেলা আপনাদের ছিল, সেটি কি এখন আছে কিনা? সেটা এখন ওইভাবে তো আর নাই। অ্যাকচুয়ালি প্রথমে আমি শ্রোতা বন্ধুদের ঈদ মোবারক জানাই এবং আমাদের পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি। আমাদের তো সমাজের চরিত্র অনেকগুলা মানে একটা বৈশিষ্ট্যের পরিবর্তন হচ্ছে। আগে যেরকম একান্নবর্তী পরিবার ছিল, এখন তো সেই রকম একান্নবর্তী পরিবার এখন আর নাই। অ্যাকচুয়ালি সত্য কথা বলতে কি, সবাই একটু ইন্ডিভিজুয়াল, কেন যেন একা একা আর কি। তখন আমরা যখন ছোট ছিলাম তখন তো বাইরে এত লোক থাকতো না একদম। আমি বলতে চাই 1950 বা 60-এর দশকের কথা। তখন সবাই একত্র ছিল, ওটার এক ধরনের মূল্যবোধ ছিল। কিন্তু এখন সেই মূল্যবোধ যাই হোক, একই থাকুক, কিন্তু সমাজ তো সেরকম আর নাই। তারপরেও আমরা চেষ্টা করি আত্মীয় স্বজন যারা আছে, ভাই, ভাইয়ের ছেলে মেয়ে, নিজের ছেলে, নিজের নাতি নাতিন, যতটুকু পাওয়া যায় বা একজন একজনের সাথে যেন ঈদের দিন দেখা হয়, অন্তত সেটা আমরা এনশিওর। যে রাধে সে নাকি চুলো বাঁধে, মানে একাধারে আপনি ব্যবসায়ী, নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করার নারী নেত্রী, পরিবারকে আপনি যথেষ্ট সময় দেন যতটুকু আমরা জানি, এবং এখন আবার নায়নাতপুরকে আপনাদের সময় দিতে হয়, যদিও বলছিলেন যে তারা দেশের বাইরে আছে। এই যে এত কিছু আসলে কিভাবে সামাল দেন? আসলে একজন নারী হিসাবে এটা সত্যি কথা বলতে কি, এটা ইজি না, কারণ আপনার ঘর দেখতে হয়, আর আমি একটু বেশি বাসার দিকে নজর আমার বেশি, আর তার সাথে আপনার বাইরের কাজ। তারপরে আমি একটা স্কুলও চালাই গ্রামে অবশ্যই, আর তাছাড়া আমি আবার মঙ্গোলিয়া রিপ্রেজেন্ট করি, অনারি কনসাল জেনারেল আমি মঙ্গোলিয়ার। তো এতগুলো প্রোগ্রাম হাতে নিয়ে নট ইজি এই লাইফটা, তারপরে আমি ইজি করে নিতে চেষ্টা করি। আমরা 5ই আগস্টের পরে একটা দেশের একটা রাজনৈতিক সমীকরণ লক্ষ্য করছি। আমরা দেখছি যে মানুষ অনেক স্বপ্ন দেখতে শুরু করেছে। তো এই যে নতুন বাংলাদেশের অর্থনীতিকে আপনি কিভাবে দেখেন? ঐক্যমত্য একটা সমাজে অত্যন্ত জরুরি, দেশের যদি আমরা উন্নয়ন দেখতে চাই। এখন এটার জন্য দরকার ভালো রাজনীতি। আনফর্চুনেটলি এই মুহূর্তে তো দেশে যদি আমরা বলি রাজনীতি, তাহলে অ্যাকচুয়ালি ট্রু সেন্সে রাজনীতি নাই এই মুহূর্তে। তো একটা দেশে যদি আমরা উন্নয়ন করতে চাই, তাহলে দরকার একদিক দিয়ে সামাজিক উন্নয়ন, রাজনৈতিক উন্নয়ন, 3 নম্বর একটা সাংস্কৃতিক
পর্যায়েও একটা উন্নয়ন দরকার। আমরাও চাই যে একটা ভালো দিকে আসলে যাই, খুব বাংলাদেশ একটা ভালো অবস্থানে যাক রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে। আমরা দেখি যে এই সমাজের প্রচলিত নিয়ম অনুযায়ী নারী উদ্যোক্তাদের এখন অনেক কিছু নিয়ে আন্দোলন করে যেতে হচ্ছে, কিন্তু আপনি কাজ করছেন নারীদের, বিশেষ করে উদ্যোক্তাদের বৈষম্য দূর করতে। এখন এটার অবস্থাটা কি আছে? আসলে যেটা বললেন, নারীর বৈষম্য এখনো দূর হয়নি, তারপরেও নারীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, নারীরা কাজ করছে পুরুষদের সাথে সাথে। তো সেখানটায় পুরুষদের মাইন্ডসেটটা যদি চেঞ্জ হয়, যতদিন চেঞ্জ না হবে ততদিনই নারী সমাজটাকে তুলে আনা এত ইজি হবে না। তারপরেও নারীরা কাজ করে যাচ্ছে, চেষ্টা করছে। একেবারে শুরুর দিকে আমি বলছিলাম যে বীজ, বাণিজ্যিকভাবে বীজ প্রচলনটা আসলে আপনাদের হাত ধরেই হয়েছে দেশে। এখন জলবায়ু পরিবর্তন হচ্ছে, এক ধরনের সংকট তৈরি হচ্ছে, বিশেষ করে বৈশ্বিকভাবে এটি হচ্ছে। বাংলাদেশ এই সংকট আসলে কিভাবে দূর করতে পারে এবং এটা নিয়ে আসলে আপনারা কিভাবে কাজ করছেন, বিশেষ করে এই জলবায়ু পরিবর্তন নিয়ে? একটা ছোট দেশে যখন লোক বেশি হয়, 147,000 স্কোয়ার কিলোমিটারের দেশে 17 থেকে 18 কোটি মানুষ, অনেক বেশি। তো কৃষিতে যদি আপনি উৎপাদনশীলতা বাড়াতে হয়, এটা দুইটা রাস্তা। একটা হলো যদি আপনার জমি বাড়ান, যেমন আপনি যদি দেখেন ব্রাজিলে যান, সেখানে আমাজনের জঙ্গল কাটতেছে আর কৃষি জমি বাড়াইতেছে। তো শত শত বছর থেকে কিন্তু প্রত্যেক দেশেই কৃষি জমি বাড়ানো হয়েছে। কিন্তু যদি কৃষি জমি বাড়ানো না যায়, অল্টারনেট হলো ছোট জমিতে বা কম জমিতে বেশি উৎপাদন করা। তো বেশি উৎপাদন যখনই আপনি করতে যাবেন, সেখানে আপনার উৎপাদনশীলতা বাড়াতে হবে। তো উৎপাদনশীলতা একমাত্র বাড়ানো সম্ভব যদি আপনি ভালো জাত উদ্ভাবন করেন। দুটো কারণে আমাদের কৃষি উৎপাদনশীলতা কমে যাচ্ছে। একটা হলো আবহাওয়া, যেটা আনপ্রেডিক্টেবল, মানে কখন যে কি হচ্ছে কেউ বুঝতে পারছে না। আর 2 নম্বর হলো জলবায়ুর ফলে সমুদ্রের পানি বৃদ্ধির ফলে আপনার লবণাক্ততা বেড়ে যাচ্ছে। তো আগে যেখানে 30 কিলোমিটার পর্যন্ত জোয়ার আসতো জোরে, এখন কিন্তু 60-70 কিলোমিটার পর্যন্ত আসে। তো এই আমাদের লবণাক্ত সহিষ্ণু জাত যদি আমরা উদ্ভাবন করতে না পারি, তাহলে ওই জমিতে কিছু উৎপাদন করা যাবে না। আবার জলবায়ুর সাথে যেমন যদি বেশি গরম হয়, এই গরমের সাথে মিলিয়ে যদি আমরা নতুন জাত উদ্ভাবন করতে না পারি, তাহলে আমার উৎপাদন কমে যাবে। তো এখন যেটা দরকার, আমাদের আবহাওয়া সহিষ্ণু, অর্থাৎ গরম সহিষ্ণু অথবা ফ্লাড রেসিস্ট্যান্ট যেটাকে আমরা বলি, এই যে যেটা আপনার পানি বেশি হয়ে যায় অনেক সময়, সেটা আর যদি লবণাক্ত সহিষ্ণু জাত আমরা উদ্ভাবন করতে পারি, তাহলে যে সমস্যা এখন কৃষিতে হচ্ছে সেটা আমরা সমাধান। অর্থাৎ আরো গবেষণা চালাতে হবে। একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, আপনারা থাকুন আমাদের সাথে। দর্শক, চলছে অর্থযোগ, নিচ্ছে একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। 71 আরো একবার স্বাগত ঈদের বিশেষ অর্থযোগে। আমাদের সাথে আলোচনার জন্য আছেন ব্যবসায়ী, উদ্যোক্তা এবং রাজনীতিবিদ আব্দুল আওয়াল মিন্টু এবং নাসরিন ফাতেমা মিন্টু আমাদের সাথে আছেন। আবার আলোচনায় আসছি। জি, আমরা অর্থনীতি নিয়ে আলোচনা করছিলাম, তার পাশাপাশি একটু জানতে চাই যে এই যে অর্থনীতিতে আমরা নারীদের, গৃহিণী যারা আছে, যারা এই ঈদ আয়োজন জুড়ে বাসায় অনেক ধরনের কাজ করছে, পরিবারকে সময় দিচ্ছে, যারা ব্যবসা বাণিজ্য করছে তাদেরকেও সময় দিয়ে, গৃহস্থলী অনেক হেল্প করে, সন্তানদের বড় করে যাদের অবদান, তাদেরকে আমরা কোনোভাবে অর্থনীতিতে আনতে পারছি না। কি বলবেন? শুধু ঈদের টাইমে না, ঈদের টাইমে তো অবশ্যই একটু বাড়তি কাজ করতেই হয়, শপিং থেকে শুরু করে রান্না, এন্টারটেন করা, গেস্ট আসবে, ঘর গোছানো। সো একটা ফেস্টিভ টাইম তো ঈদটা, তো ডেফিনেটলি সেখানে তো একটু বেশি সময় দিয়ে কাজ করতে হয়। এছাড়াও আপনি যে গৃহস্থলী কাজ, যে নারীর তো কাজ অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে গৃহস্থলী কাজটাই বেশি হয়, তো সেটা কিন্তু জিডিপিতে আসে না। তো সেটা যদি আমরা জিডিপিতে আনতে পারি, তাহলে 40% দেখা যাবে নারীর অবদান দেশের প্রতি। তো সেই জিনিসটা আমি মনে করি এবার আসা উচিত। অর্থনৈতিক বিভিন্ন সূচকগুলো যদি একটু লক্ষ্য করি, ইদানিংকাল সময় আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রিজার্ভ একটা স্টেবিলিটি আসছে, ডলারের দামটা আমরা খুব ফ্ল্যাকচুয়েশন দেখছিলাম, সেটাও কমেছে। এই
এই সম্প্রতি সময় আমরা দেখছি যে বিশেষ করে বৈদেশিক আয় কিছুটা বেড়েছে এবং মূল্যস্ফীতিও খানিকটা নিচের দিকে আছে। আমরা এই রমজানের সময় দ্রব্যমূল্যের দাম খুব নিয়ন্ত্রিত দেখেছি। কিছু কিছু পজিটিভ সাইন থাকার পরেও ব্যবসায়ীরা এখনো বিনিয়োগে আকৃষ্ট হতে পারছে না, তার মধ্যে নানা ধরনের শুল্ক যুক্ত হচ্ছে। এই যে পরিস্থিতিটাকে ব্যবসায়ী হিসাবে আপনি কিভাবে দেখছেন? ইনভেস্টমেন্ট এক্সপোর্ট, হ্যাঁ আমাদের একটু বাড়ছে, আমি মানি। ইম্পোর্টও আমাদের একটু বাড়ছে, তবে রোজার সময় কিছু ইম্পোর্ট বাড়ছে। আশা করি রোজার পরেও মানুষ এলসি করতে পারবে, আমদানি করতে পারবে। তবে বিনিয়োগের জন্য বাকি যেই ব্যাপারগুলো, যেমন মনে করেন এই যে গ্যাস একটা সমস্যা, এখন ইলেকট্রিসিটি একটা সমস্যা, রাজনীতি একটা সমস্যা, সামাজিক শৃঙ্খলা একটা সমস্যা, আর্থিক ব্যবস্থাপনা বাংলাদেশে এই মুহূর্তে খুবই খারাপ। আপনি বিনিয়োগের জন্য দরকার যে মূলধন দরকার, সেই মূলধন এই মুহূর্তে অনেকগুলো ব্যাংকের অবস্থা খুব দুরবস্থায় আছে। তো যতক্ষণ পর্যন্ত ঠিকমতো বিনিয়োগ পাওয়া না যায় ততক্ষণ পর্যন্ত তো বিনিয়োগ হবে না। আর একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে দেশের যে কোনো দেশে বিনিয়োগের জন্য দেশের সঞ্চয় লাগে, কারণ দেশের 96 থেকে 97% অর্থের যোগান দেয়, বিনিয়োগের অর্থ যোগান দেয় দেশীয় সঞ্চয়। এখন বাংলাদেশে গত 3 বছর থেকে যেটা আমরা দেখতেছি যে মজুরির হার মূল্যস্ফীতি থেকে বেশি কম, যার ফলে মানুষ তো সঞ্চয় করতে পারতেছে না। তো সঞ্চয় যখন কমে যাবে তখন বিনিয়োগও কমে যাবে। বিনিয়োগ কমে গেলে কর্মসংস্থান হবে না, কর্মহীনদের সংখ্যা বেড়ে যাবে। তো এই যে একটা দুষ্ট চক্রান্তে আমরা ঢুকছি, এখান থেকে বেরোতে একটু সময় লাগবে আমাদের। একটু আপনার কাছে আরেকবার আসি যে ঈদের পর আমরা জানি যে দেশে একটি আন্তর্জাতিক বিজনেস সামিট হচ্ছে এবং 50টি দেশের থেকে বিভিন্ন উদ্যোক্তারা আসছে। এরকম আয়োজনে নারী উদ্যোক্তারা কিভাবে এটি থেকে লাভবান হতে পারে এবং আপনারাও তো নানা ধরনের আয়োজন করছেন, সেগুলো কেমন আসলে? আমি মনে করি এগুলি খুবই ভালো উদ্যোগ এসএমই মহিলাদের জন্য, কিন্তু এসএমই মহিলাদেরকে অগ্রাসন দিতে হবে এই মেলাতে অ্যাটেন্ড করার জন্য। আমরা যেমন একটা মেলায় আমরা যাচ্ছি অবশ্য নিউ ইয়র্কে, আমি আপনাদের মাধ্যমে আমি এটা একটু সব নারীদেরকেই, উদ্যোক্তা নারীদেরকেই জানাতে চাই যে সেপ্টেম্বরে আমরা একটা মেলায় যাচ্ছি নিউ ইয়র্কে। তো সেখানে যাওয়ার জন্য কোনো নারী যদি চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন অতি সত্বর, কারণ আপনার ভিসার প্রবলেম আছে, ভিসা নিতে টাইম লাগে। তো এর জন্যই আমরা চাচ্ছি এবং আমি চেষ্টা করছি যে শুধু ঢাকা না, ঢাকার বাইরের নারীদেরকে কিভাবে নেওয়া যায় এবং ওখানে যারা আপনার অর্গানাইজার তাদের সাথেও আমি কথা বলছি যে আমাদেরকে যদি কয়েকটা স্টল ফ্রি দেয়, যেরকম ঢাকার বাইরে অনেক নারী আছেন যাদের পক্ষে সম্ভব নয় এফোর্ড করা। বৈষম্যহীন একটা নতুন বাংলাদেশের স্বপ্ন এখন সবার কাছে, যদিও একটা পরিবর্তনের মধ্যে যখন দেশটি যাচ্ছে, অস্থিরতা আছে আপনাদের কথায় বোঝা যাচ্ছে। সেই নতুন বাংলাদেশটাকে আপনি কিভাবে দেখতে চান? আমি আশা করছি যদিও বৈষম্যতা এখনো দূর হয়নি, নারীদের প্রতি এখন অনেক সহিংসতা আবারও বেড়েছে। আপনার এভরিডে আপনি খবরের কাগজ খুললেই দেখবেন ধর্ষণ হচ্ছে, নারীকে মারা হচ্ছে, নারীকে এই করা হচ্ছে, সেই করা হচ্ছে। আমি আশা করি আগামী দিনে এগুলো বন্ধ হবে এবং নারীরা পুরুষদের পাশাপাশি কাজ করার ক্ষমতা রাখবে। ব্যবসায়ী এবং রাজনীতিবিদ হিসেবে আপনারা আসলে মানুষের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে। এই বাংলাদেশে হয়তো আপনিও সরাসরি অবদানও রাখতে পারবেন, ওই সুযোগ আপনার আছে। কিভাবে আসলে আপনার প্রথম উদ্যোগটা কি হবে বাংলাদেশকে পরিবর্তন করার জন্য? যদি দেশকে আমরা ভালো অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে নিয়ে যেতে চাই, যেটা আমরা সবাই চাচ্ছি, তাহলে যেটা দরকার একটা ভালো রাজনীতি এবং একটা ভালো সরকার। সে ভালো সরকারের উৎপত্তি হয় একটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। ভালো সরকারের উৎপত্তি হলো ভালো নির্বাচনের মাধ্যমে। ভালো নির্বাচন যদি হয়, সরকার ভালো হবে এবং আস্তে আস্তে দেশের এই যে সমস্যাগুলো আমরা বলতেছি, সমস্যাগুলোর সমাধান হবে। গণতন্ত্র ছাড়া, গণতান্ত্রিক সরকার ছাড়া জনগণের অভিপ্রায় যে থাকে, আশা আকাঙ্ক্ষা যেটা থাকে, সেটা পূরণ করা অন্য কোনো সরকারের পক্ষে সম্ভব না। যে উনি যেটা বললেন এটা সত্যি কথা, একটা অবাধ সুষ্ঠু একটা নির্বাচন ডেফিনেটলি আমরা সবাই চাচ্ছি, আমরা নারীরাও চাচ্ছি। যে একটা যদি গভর্নমেন্ট ঠিক মতো না আসে, ইন্টারিম গভর্নমেন্ট অনেক কষ্ট করছেন, কাজ করছেন আমি মনে করি, কিন্তু একটা গভর্নমেন্ট আমাদের দরকার, একটা পার্লামেন্ট আমাদের দরকার।
তাহলে আমার মনে হয় আরও এই যেই অরাজকতা বা যেগুলি হচ্ছে এগুলি থেকে হয়তো আমরা কিছুটা পরিত্রাণ পাবো। কাছে সবশেষ প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, আজকে ঈদে বাসায় কি রান্না করেছেন? আজকে আমার বাসায় আমি একটা মজার জিনিস রান্না করেছি, যেটা আমি বলবো যে আপনারা খেয়ে যাবেন, না খেয়ে যাবেন না। আমি একটা নতুন একটা ইয়েতে মাটন রোস্ট করি, এত মজা হয়, যে খেয়েছে সেই এটার কথা বলে গেছে এবং সে আরও চায় যে যখনই আসবে সে চায় যে ওটা আছে কিনা। তো আমি চাবো, সেমাই আছে, বহুত কিছু আছে যা থাকি ঈদে। আমি একেবারেই আসলে আর তর সইছে না। দর্শক, ঈদের এই বিশেষ আয়োজন আসলে খুব দ্রুতই শেষ করতে হচ্ছে, কারণ আপনারা দেখলেন যে একটা দাওয়াত পেলাম খাওয়ার। আপনারা থাকুন একাত্তরের সাথে এবং অর্থযোগ্যের সাথে, এবং সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে শেষ করছি আমাদের এই আয়োজন।